ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরু করতে চাই আব্দুল নূর তুষার। আর একদিন পরেই, কালকে পেরোলেই পরশুদিন কোরবানির ঈদ। এক বছর আগের কোরবানির ঈদ আর এবারের কোরবানি ঈদের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? অনেক পার্থক্য আছে। এর আগের কোরবানির ঈদের আগে ঢাকা শহরে কোটা বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল ওই সময়টাতে, এবং আমি তখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম যে বৈষম্য দূর করার জন্য এই কোটা পদ্ধতি সংস্কার করা দরকার এবং কোটা নিয়ে যে সমস্যা এটাকে গভীরভাবে দেখা দরকার। এবং সেই সময় আমি একাধিকবার লিখছিলাম এবং লিখতে লিখতে কোরবানির ঈদ হয়েছিল এবং তার আগে শুরু হয়েছিল মতিউর রহমান সাহেবের পুত্রের ছাগল এবং তার আগে অন্যান্য বিষয়। তখন একদিকে কোরবানির ছাগল, আরেকদিকে মতিউর রহমান সাহেবের ছাগল, দুইটা নিয়েই লেখালেখি চলছিল। তো সেই জায়গা থেকে আজকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে ওইরকম অবস্থা নাই, কিন্তু অন্য ধরনের লেখালেখি শুরু হয়েছে, যেখানে আমরা আগে সংস্কার পরে নির্বাচন নাকি আগে নির্বাচন পরে সংস্কার সেরকম একটা জায়গায় আছি। আগে নির্বাচন না পরে সংস্কার, আগে সংস্কার না পরে নির্বাচন। নাজমুল আশরাফ, আপনার কাছে একটু শুনতে চাই, এক বছরের ডিফারেন্সে গতবারের ঈদ আর এবারের ঈদের মধ্যে কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? না, মানে ঈদ বলতে যা বোঝায়, এটা ঈদুল আজহা, ঈদের আগে কোরবানির পশুর হাট থেকে শুরু করে সারা দেশে বাড়িতে যাওয়া, বাড়িতে গিয়ে ঈদ করা, ঢাকা শহর ফাঁকা হয়ে যাওয়া, ঈদের জন্য প্রস্তুতি, বড় বড় জামাত, এগুলোর তো একটা চিরন্তন রূপ আছেই, সারা জীবনই ছিল। ফলে ঈদ কেন্দ্রিক যে বাস্তবতা, তার সাথে 19-20 হয়। কোনো কোনো সময় আমরা দেখেছি যে বাড়ি ফিরতে মানুষের কষ্ট অনেক বেশি ছিল, ট্রেনে, লঞ্চে, বাসে ভিড় বেশি ছিল, কালোবাজারিতে টিকিট বিক্রি হতো, মানুষ যেতে পারতো না, সময় মতো ট্রেন ছাড়তো না। এগুলো ক্ষেত্রে পার্থক্য। সে তুলনায় মানে বেশ কয়েক বছর ধরেই, শুধু এ বছর না, এই পরিস্থিতির একটা উন্নতি হয়েছে এবং সেই উন্নতির ক্ষেত্রে আমাদের যাতায়াত ব্যবস্থা একটা বড় ভূমিকা রেখেছে, পদ্মা সেতু একটা বড় ভূমিকা রেখেছে এবং সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ মন্ত্রণালয় আছে, সড়ক পথ, রেলপথ এবং নদীপথ, এইসব কর্তৃপক্ষেরও নিশ্চয়ই ভূমিকা আছে। ফলে ঈদ কেন্দ্রিক যাতায়াতের সংকটটা তুলনামূলকভাবে আগের চেয়ে ভালো। কোরবানির হাট, গরু ছাগলের দাম, কেনা বেচা, এগুলোর বাস্তবতা এক এক সময় এক এক রকমের হয়। এবারও বাজারের পরিস্থিতি যা শুনছি খুব বেশি বেশ কম না। ঢাকা শহর তো অলরেডি ফাঁকা হওয়া শুরু হয়েছে। তবে এবারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ঈদ উপলক্ষে 10 দিন সরকারি ছুটি। এরকম গেছে 8-9 দিনের ছুটিও আমরা দেখেছি। 10 দিন আমার ঠিক মনে পড়ে না, তুষার ভাই মনে আছে কিনা। 10 দিন ছুটি হওয়ার কারণে টানা 10 দিন, তার সাথে আরও যোগ বিয়োগ করে হয়তো রোজার ঈদেও আমরা একটা বড় ছুটি দেখেছি, 5 দিন 6 দিনের একটা। তো এবং সেটা সরকারি ছুটির প্রভাব বেসরকারি খাতেও পড়ে, সেটি আছে। ঢাকা বেশ চলাচলের জন্য উপযোগী থাকবে, আরামদায়ক হবে, সেটি আছে। এগুলোর ক্ষেত্রে বেশ কম না। বেশ কম হচ্ছে যে গত বছর আপনার এই ঈদটির সময় দেশের কী অবস্থা ছিল কিছুটা তুষার ভাই বলেছেন। এবার পরিস্থিতি ভিন্ন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম এত বড় একটি গণ অভ্যুত্থান, তার পরবর্তী একটি অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের অধীনে সংস্কার চলছে, নির্বাচন নিয়ে বিতর্ক চলছে, দেশ কেমন চলছে, খাতওয়ারি, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সব কিছুরই একটা নতুনত্ব আছে। সেই নতুনত্ব কোনো ক্ষেত্রে ভালো, কোনো ক্ষেত্রে খারাপ। বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় খারাপটাই বেশি সামনে আসছে, আমাদের আলাপ আলোচনা তাই হচ্ছে। যেটি আপনি রাজনীতি কথাই যদি ধরেন, সংস্কারের অগ্রগতি কতখানি গত 10 মাসে হয়েছে এবং তার বাস্তবায়ন কি হয়েছে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা প্রতিনিয়ত হয়। মোটা দাগে বলতে গেলে মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, মানুষের প্রতিদিনকার স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আমরা কি কোনো পরিবর্তন দেখছি, বড় ধরনের কোনো সংস্কার দেখছি, বড় ধরনের কোনো উন্নতি দেখছি? হয়তো বা না। প্রশাসনিক খাত যদি বলি, অর্থনৈতিক খাত যদি বলি, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এরকম বহু খাত আছে যেখানে আমরা কিন্তু এই 10 মাসে সংস্কার বা পরিবর্তনের তেমন কোনো ছাপ বা প্রভাব বা সুফল আমরা সেভাবে দেখি নাই। যেই জায়গাটিতে আমরা আটকে আছি সংস্কারের নামে, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কার, রাষ্ট্রের কাঠামো, ক্ষমতার বিন্যাস, সংবিধান, এগুলো নিয়ে আমরা অনেক বিতর্ক করছি, যেখানে আমরা একমত হতে পারছি না।
সবশেষ চেষ্টা করা হচ্ছে আরেক দফা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে আলোচনা শুরু হয়েছে, যেই বিষয়গুলো এখন ঐক্যমত হয় নাই, যেগুলো মৌলিক সংস্কার বলা হচ্ছে, সংবিধান সংক্রান্ত, রাষ্ট্রের কাঠামো এবং কর্তৃত্ব এবং ক্ষমতার বিন্যাস সংক্রান্ত, সেই জায়গাটিতে আরেক দফা চেষ্টা হবে, দেখা যাক কতটুকু হয়। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় যেটি, আমরা এই 10 মাসের অন্তর্বর্তী সরকারের বা অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের যে বিষয়টি, আপনি হয়তো সেটি তারপরে আনবেন, যে 24-এর গণ অভ্যুত্থান নিঃসন্দেহে একটি ইতিহাস। এত বড় গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা একটি সরকারের পতন, এবং সেই 16 বছর দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র, নির্বাচন, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, গুম খুন, যা কিছু বলি, এটাও বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টা নাই একটা সরকারের আমলে, মানে একটা দলের সরকার টানা 3 মেয়াদে। এই রেজিমের সাথে, এই আমলের সাথে আপনি কোনো আমল মিলাতে পারবেন না। তার পতন, তার বিদায়, তার সমাপ্তি দরকার ছিল, সেটি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। নাজমুল সাহেব, আমরা হার্ড টকে যাব, আমরা আরেকটু জানতে চাই ঈদ নিয়ে। আজকে একজন উপদেষ্টা বলেছেন যে বড় বড় দুর্নীতিবাজরা না থাকার কারণে কোরবানির হাটে বড় গরুর বিক্রি কম। আমি তো মনে করি না কোরবানির ঈদে বড় গরুর বিক্রি কম। এটি শুধু দুর্নীতিবাজরাই বড় গরু কিনতেন এই বলাটা খুবই ঢালাওভাবে মানুষজনকে আহত করা হয়। বহু মানুষ হালাল আয় দিয়ে বড় গরু কিনেন। অনেকে আছেন তারা তাদের কোরবানির গরুটিকে কেনার জন্য টাকা পয়সা জমিয়ে রাখেন। ফলে এর সঙ্গে ধর্মীয় আবেগ এবং এই অঞ্চলের মুসলমানদের একটি সাংস্কৃতিক বিষয়ও কাজ করে। তাই আমি একেবারেই মনে করি না যে এটা বলা ঠিক হয়েছে যে দুর্নীতিবাজরা চলে গিয়েছে বলে গরু বিক্রি হচ্ছে না। গরু বিক্রি হচ্ছে, যথেষ্ট বড় গরুও বিক্রি হচ্ছে। এবং আপনি যদি গাবতলী গরুর হাটে যান তাহলে দেখবেন গরুর দামও গতবারের চাইতে অপেক্ষাকৃত বেশি, এবং গরুর সরবরাহ যেমন বেশি, একই সাথে গরুর দামও গতবারের চাইতে অপেক্ষাকৃত বেশি। নাজমুল সাহেব, এই যে স্টেটমেন্টগুলো দেয় মাঝে মাঝে উপদেষ্টাদের পক্ষ থেকে, একটু কনসার্ন ওয়েতে বা একটু বুঝে শুনে। রাজনীতিতে আমরা অনেক বক্তব্য শুনি, প্রতিদিন প্রতিনিয়ত শুনি, রাজনীতিবিদদের মুখে শুনি, অরাজনীতিবিদদের মুখেও শুনি। যখন যারা সরকারে থাকেন, রাজনীতিবিদদের কথা বলছি, তারা এক ধরনের বক্তৃতা, বিবৃতি, মন্তব্য করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্যগুলো যদি আপনি সাবস্টেন্স খুঁজতে চান, সত্যতা খুঁজতে চান, প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা, আপনার শালীনতা খুঁজতে চান, খুব বেশি খুঁজে পাবেন না। চমক সৃষ্টি করার জন্য, আলোচনায় আসার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নিজেকে জাহির করার জন্য নতুন ভাষা, নতুন শব্দ, নতুন ধরনের বয়ান, এটা রাজনীতিতে সবসময় ছিল, আছে, থাকবে। এটি রাজনৈতিক সরকার যখন থাকে আমরা সেটা শুনি। এখন অরাজনৈতিক সরকার, তারাও সেই ভাষায়, সেই সুরে, সেই ভাষা ধরনের কথা যখন বলেন, তা বোঝা যায় যে তারা আসলে ওই রাজনীতির প্রভাব থেকে মুক্ত হতে পারেন নাই। আমি একটা কথা বলি, এই জায়গায় সংস্কার জরুরি। নিশ্চয়ই, একটা লাইন বলে শেষ করি। দুর্নীতিবাজরা চলে গেছে বলে বড় গরু বিক্রি হচ্ছে না, বাজারে নাই। কিছুটা বলেছেন তুষার ভাই, আমি যদি বাকিটা বলি, সব দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে চলে গেছে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নাই, সব ফেরেস্তা। দুর্নীতিবাজ ছিল, আছে, থাকবে। এক ধরনের দুর্নীতিবাজ চলে গেছেন যারা টানা 16 বছর দুর্নীতি করেছেন। সবাই চলে গেছেন না, অনেকে লুকিয়ে আছেন, অনেকে জেলে আছেন, অনেকে আপনার হয়তো ভালোই আছেন, বা সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বা কাটিয়ে উঠতে পারছেন। ফলে দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ হয়েছে, এটা বলাটা হাস্যকর। পিএসদের গরুর ছবি দেখলে আমরা বুঝতে পারবো আসলে যে গরু আসলে কারা কিনছেন, কিংবা কত ছোট কিংবা কত বড় গরু কিনছেন, এবং গতবারের গরুর সঙ্গে ছবি মিলিয়ে দেখলে বোঝা যাবে যে এবছর কারা বড় গরু দিচ্ছেন আর গত বছর কারা বড় গরু দিতে পারেন নাই। আমরা একটু টকে ফিরতে চাই। তুষার জানেন যে 54 বছর পরে এবার তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধের সংজ্ঞায় আবার পরিবর্তন আনা হয়েছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই বিষয়টি আমাদের কাছে একই সঙ্গে সম্মান, শ্রদ্ধা, অহংকার, গৌরব, বেদনা, আনন্দ, বিজয় সব কিছু মিলিয়ে এমন এক অনুভূতি কিংবা এমন এক প্রতিজ্ঞা কিংবা এমন এক অবস্থা তৈরি করে যেটাকে আসলে সংজ্ঞায়িত করা যায় না। মুক্তিযুদ্ধ যারা দেখেছেন অথবা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যারা বড় হয়ে উঠেছেন, আমি মনে করি যে তারাই কেবল হয়তো খানিকটা আমাদেরকে বলতে পারবেন। আমাদের জন্য দুঃখের ব্যাপার যে বহু মুক্তিযোদ্ধা আজকে তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। মুক্তিযুদ্ধ যারা সরাসরি দেখেছেন এরাও আজকে
60-এর উপরে বয়স তাদের, বা কারো কারো আমার মতো বয়স, অতি অল্প বয়সে আমি কিছুটা মনে করতে পারি। এই যে সংজ্ঞা পরিবর্তনের বিষয়টি, এর পুরোটাই হচ্ছে রাজনৈতিক। কেননা এই সংজ্ঞা কেন প্রয়োজন হয়েছে? কারণ এই সংজ্ঞা প্রয়োজন হয়েছে নানাভাবে এই বিষয়টিকে কাজে লাগানোর দরকারে। যদি সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধাদের ভালোর জন্য, উপকারের জন্য, বা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য আমরা একটা জায়গাতে একমত হতে পারতাম, তাহলে এই সংজ্ঞা এবং সংজ্ঞাজনিত যত ধরনের কথাবার্তা আছে এগুলো বহু আগে ফুরিয়ে যেত। আমরা দেখেছি নকল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিলি করা হয়েছে, আমরা দেখেছি মানুষ প্রমোশনের জন্য অতি অল্প বয়সে যুদ্ধ করেছে এই রকম ইতিহাস হাজির করেছেন, এবং নানানভাবে এগুলিকে ব্যবহার করে বিষয়টাকে বিতর্কিত করা হয়েছে। কিন্তু আমি এখনও মনে করি যে এই মুক্তিযোদ্ধাদেরকে যে ক্যাটাগরাইজ করা হচ্ছে এইটা যুক্তিসঙ্গত না। কেননা ধরেন এই জুলাই মাসে যারা গত বছর বিপ্লব করেছেন, যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন, একদল ছবি এঁকেছেন দেয়ালে, একদল গান গেয়েছেন, তাহলে যারা গান গেয়েছেন আর ছবি এঁকেছেন তারা সহযোগী, আর যারা সরাসরি বুলেটের সামনে চলে গিয়েছেন তারা পুরোপুরি জুলাই যোদ্ধা? যদি তাই হয়ে থাকে তাহলে মুক্তিযুদ্ধের বেলায় কেন এইভাবে চিন্তা করা হচ্ছে যে যারা সরাসরি গিয়ে বন্দুক নিয়ে নেমেছেন অথবা যারা শুধু সরকারে ছিলেন তারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী? এক একজন তার জায়গা থেকে যুদ্ধ করেছেন, যার যা কিছু হাতে আছে তাই নিয়েই তো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ। যে লিখতে পারে সে লিখেছে। আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি সুফিয়া কামালের বাসায়, তার নাম গিয়াসউদ্দিন সাহেব, তিনি সুফিয়া কামালের বাসায় রিক্সা দিয়ে ত্রাণ পৌঁছে দিতেন এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি কি সহযোগী নাকি তিনি মুক্তিযোদ্ধা? তাহলে এই যে ক্যাটাগরাইজ করার প্রক্রিয়া, এটা আমি মনে করি যে সঠিক নয়। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা নানানভাবে করেছেন। মুক্তির গানের ট্রাকে চড়ে যারা গান শুনিয়েছেন, ফুটবল দলের সাথে, স্বাধীন বাংলা ফুটবল দলের সাথে যারা ফুটবল খেলেছেন এবং মুক্তিযুদ্ধের জন্য ত্রাণ সংগ্রহ করেছেন, যে চিকিৎসকরা তাদের বিদেশে লেখাপড়া বাদ দিয়ে এসে হাসপাতালে যুক্ত হয়েছেন, তারা কি সহযোগী? ডক্টর জাফরুল্লাহ কি সহযোগী মুক্তিযোদ্ধা? ডক্টর আমজাদ হোসেন কি সহযোগী মুক্তিযোদ্ধা? যারা ফিল্ড হাসপাতালে এসেছেন, আমাদের নাইলা আপা কি সহযোগী মুক্তিযোদ্ধা? কারণ তারা সরাসরি যুদ্ধ করেন নাই, তারা সরকারও ছিলেন না, তারা বন্দুক নিয়ে নামেন নাই। সেই জন্য আমি মনে করি যে যারা স্বাধীন বাংলার ভিতরে গান গেয়েছেন, যারা রণাঙ্গনে বুলেটের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে এবং যারা নানাভাবে এই দেশকে স্বাধীন করার জন্য নানাভাবে যেভাবে হেল্প করেছেন, দে আর ইকুইভ্যালেন্ট। সেটাই তো হওয়া উচিত। শহীদ আলতাফ মাহমুদ মৃত্যুবরণ করেছেন, তিনি তো বন্দুক নিয়ে যুদ্ধ করতে যান না, কিন্তু তার বাড়িতে বন্দুক লুকিয়ে রেখেছিলেন। তাহলে উনি মুক্তিযোদ্ধা না? উনি সহযোগী? এটা যারা করেছেন তারা ভালো উত্তর দিতে পারবেন। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো বিভেদ নাই। যারা মুক্তিযুদ্ধে নানাভাবে অংশ নিয়েছেন তাদের অংশগ্রহণকে বিচার বিবেচনা করে তাদের প্রত্যেককেই মুক্তিযোদ্ধা বলতে হবে। মুক্তিযুদ্ধ তো মানুষ শুধু একটা ক্ষেত্রে করে নাই। যে মানুষটি গান গেয়েছেন, জর্জ হ্যারিসন, আমি তো মনে করি জর্জ হ্যারিসনও মুক্তিযোদ্ধা। আমাদের জন্য গান গেয়েছেন, আমাদের যুদ্ধের জন্য টাকা তুলেছেন, সেই টাকা আমাদের আহতদের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে জর্জ হ্যারিসনকে আমি কেন মুক্তিযোদ্ধা বলবো না? ওডারল্যান্ড কি মুক্তিযোদ্ধা না? তো তাহলে আমরা একটু নাজমুল আশরাফের কাছে শুনতে চাই। নাজমুল আশরাফ, আব্দুল তুষার যেরকম বলছিলেন যে ওনার কাছে অল আর ইকুইভ্যালেন্ট, আপনার কাছ থেকে আপনি যদি শব্দের অর্থ খোঁজেন, যোদ্ধা, তার তো একটা ধারণা আছে আমাদের, যোদ্ধা মানে কি। মুক্তিযোদ্ধা বাংলাদেশে মুক্তির আন্দোলনে যে যুদ্ধ করেছে, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে এবং সরাসরি পাকিস্তান হানাদার বাহিনী, রাজাকার, আলবদর, আল শামস, জামাত, তারপর হচ্ছে আপনার মুসলিম লীগ, আরও যেসব রাজনৈতিক দল বা পক্ষ বা সংগঠন, তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, সেই যুদ্ধে তো অনেকগুলো ধরন। তো সবাই বলেছেন, আপনিও বলেছেন যে যিনি মাঠে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, কেউ বেঁচে ফিরেছেন, কেউ পঙ্গু হয়েছেন, কেউ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তো ফলে যোদ্ধা বলতে আমরা আসলে তাদেরকেই বুঝি শাব্দিক অর্থে। এছাড়া যারা এই যুদ্ধে নানানভাবে সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে, আশ্রয় দিতে গিয়ে নিজের জীবন বিপন্ন হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে নানানভাবে তথ্য দিয়েছে,
মুক্তিযুদ্ধ সংগঠনে সহায়তা করেছে, দেশে বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে, গান গেয়েছে, ফুটবল খেলেছে, আরও অনেকে লেখালেখি করেছে। ফলে বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে নানানভাবে অংশ নেওয়ার সুযোগ আছে। সবাইকে যদি আপনি একটা শব্দ দিয়ে চিহ্নিত করতে চান তাহলে এই মানে বিভ্রান্তিটা তৈরি হয়। সবাই কি মুক্তিযোদ্ধা, নাকি কেউ মুক্তিযোদ্ধা, কেউ মুক্তিযুদ্ধে এভাবে অবদান রেখেছেন, কেউ মুক্তিযুদ্ধে ওইভাবে অবদান রেখেছেন? ওইভাবে আলাদা আলাদা করলে হয়তো বিভ্রান্তিটা কম হয়। কিন্তু মুক্তিযুদ্ধ যারা হাতে কলমে করেছেন তার সাথে যখন আপনি সব কিছু মিলিয়ে ফেলবেন, তার অর্থ এই না বাকিদেরকে আপনি ছোট করছেন। প্রত্যেকের ভূমিকা আলাদা। গান গেয়ে যিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, মানুষকে জাগ্রত করেছেন, তার ভূমিকা তার মতো। ফুটবল খেলে যিনি করেছেন তার ভূমিকা তার মতো। বিদেশে থাকা অবস্থায় যারা সারা বিশ্ববাসীকে সংগঠিত করেছেন, জনমত তৈরি করেছেন, বাংলাদেশের পক্ষে এনেছেন, চাপ তৈরি করেছেন, তাদের অবদান অন্যরকম। দেশের ভিতরে থেকে যারা নানানভাবে আপনার সহযোগিতা করেছেন এবং নানান দুর্ভোগের শিকার হয়েছেন, তারাও কি তাহলে মুক্তিযোদ্ধা হবে? আমার মনে হয় এখানে শ্রেণীবিভাগটা দরকার। সব এক করে ফেললে কিন্তু বিভ্রান্তিটা বাড়বে। কিন্তু মুক্তিযুদ্ধের সংজ্ঞা পুনর্নির্ধারণ করতে গিয়ে আরও কিছু কাজ করা হয়েছে, সেগুলো নিয়ে আসলে বিতর্কটা বেশি। যে যারা যেই সরকারের অধীনে, প্রবাসী সরকারের অধীনে, মুজিবনগর সরকারের অধীনে নির্বাচন হলো, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আমাদের একটা বিরতির সময় আছে। প্রিয় দর্শক, জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। ফিরছি আলোচনায়। নাজমুল আশরাফ, হঠাৎ এই যে আমরা মুক্তিযুদ্ধদের নিয়ে যে আলোচনা করছিলাম, আমরা একটা গ্যাজেট দেখতে পেলাম, এই সময় কেন? এটির জবাব সরকার দিতে পারবে, কিন্তু সাধারণ মানুষ, একেবারে ন্যূনতম কাণ্ডজ্ঞান যারা আছে তারা সবাই বোঝে। তারা আসল কাজ রেখে নকল কাজ বেশি পছন্দ করে। কদিন পর পর এক একটা করে বিষয় বাজারে ছাড়ে। এবং মুক্তিযুদ্ধ এমন এক বিষয় এই দেশের, এই জাতির জন্য, এবং যত বছর, যত শত সহস্র বছর বাংলাদেশ বেঁচে থাকবে, টিকে থাকবে, আরেকটা মুক্তিযুদ্ধ আসবে না। এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলেই সারা দেশে তোলপাড় তৈরি করে ফেলা যায়। এবং এই মুক্তিযোদ্ধার সংজ্ঞা, তালিকা, ওই সময় কারা কী করছিল, এগুলো নিয়ে নাড়াচাড়ার অর্থ হচ্ছে এটা এত বেশি স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ, তার রাজনৈতিক, ঐতিহাসিক সব দিক থেকে এত বেশি যে ওইটা নিয়ে যদি কিছু একটা করে, এটা নিয়ে হাউকাউ হবে, মোটামুটি 2-3 সপ্তাহ এটার উপর দিয়ে চলে যাবে। আমি যে আসল কাজ করছি না, আমি যে সংস্কারের নামে কিছুই করছি না, শুধুমাত্র সময় ক্ষেপণ করছি আর দফায় দফায় আলাপ আলোচনা করছি, আমি যে নির্বাচনী টালবাহানা করছি, আমি যে দেশের নানান সংকটের দিকে নজর না দিয়ে আমি বিদেশে দৌড়াচ্ছি, 10 মাসে 10 বার গেছি, কদিন পর আরেকবার গেলে 11 বার হবে, তার বেশিরভাগই হচ্ছে ব্যক্তিগত সফর, কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে না, জাতির প্রয়োজনে না। এবং এক একটা সফরেরকে সরকারি সফর দেখিয়ে এটা যে ফলাফল আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, শুধু আশার বাণী শোনানো হচ্ছে। মানে কথার ফুলঝুরি কথাটা আমরা ছোটোবেলায় শুনতাম। আমাদের বর্তমান সরকার এবং সরকার প্রধান কথায় খুবই পটু, এবং ওনার কথায় মুগ্ধ না হয়ে উপায় নাই। তিনি কথার জাদুকর বলা যায়। আমরা বারাক ওবামার ক্ষেত্রে কথাটা প্রায় শুনতাম, কথার জাদুকর। উনি যখন কথা বলেন মানুষ মুগ্ধ হয়ে শোনে, মানুষ অনুপ্রাণিত হয়, মানুষের মধ্যে আশার সঞ্চার হয়, মানুষ স্বপ্ন দেখে এই বাংলাদেশ মানে থাকবে না, এমন এক বাংলাদেশ তৈরি হবে যেটা আমরা কখনো ভাবি নাই। সেই স্বপ্ন উনি নিয়ে আসছেন, স্বপ্নের ঝুড়ি এনে আমাদের সামনে তুলে ধরেন। এক একটা সফর শেষে এসে এরকম কথা বলেন, সফরে গিয়েও এরকম কথা বলেন। সবই আমরা শুনছি, কিন্তু ফলাফলটা কি? এখন ধরেন নির্বাচনের বিষয়টাতে যদি আসি, ডিসেম্বরের মধ্যে বিএনপি সহ 50-এর বেশি দল নির্বাচন চায়। যারা চায় না তাদের বেশিরভাগেরই কোনো নিবন্ধন নাই, এবং তাদের প্রায় সবারই, একটি দল বাদ দিলে প্রায় সবারই নির্বাচনের কোনো ইতিহাস নাই, জেতার ইতিহাস, একটি আসনও জেতার ইতিহাস। তার মধ্যে 90 দল তো আছেই, তাদের তো ইতিহাস হওয়ার কথাও না। নাজমুল আশরাফ, প্রধান উপদেষ্টা তো প্রথম থেকে একটা কথা বলছে যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন হবে। তো ওনার এই কথাই কি আমরা আস্থা রাখতে পারি না? প্রথম থেকে বলছেন না, এটা একটা পর্যায়ে এসে বলছেন, তারপর সেটা পুনরাবৃত্তি করা হচ্ছে। এটা কি টাইম ফ্রেম হিসেবে আমরা ধরতে পারছি না, বা এটা রোড ম্যাপ হিসেবে আমরা কাউন্ট করতে পারছি না? এটা রোড ম্যাপ হয় কেমনে ভাই? আপনার নির্দিষ্ট একটা সময়, দিনক্ষণ বা আরও ছোট পরিসরে যদি আপনি বলতেন, এবং অন্যান্য কাজগুলো ধাপে ধাপে কীভাবে করবেন। এর মধ্যে আমরা শুনছি না যে সংস্কারের রোডম্যাপও চাই,
কেউ কেউ বলে বিচারের রোডম্যাপ করা মুশকিল, কারণ বিচার প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলবে। ফলে আপনি কোন দিন কোন মামলা রায় দেবেন, কোনটা কখন কার্যকর করবেন, এটা পুরোটাই আদালতের উপর নির্ভর করবে, আইন কানুনের উপর নির্ভর করবে। এটা রোডম্যাপ দেওয়া মুশকিল। বড়জোর এরকম হতে পারে, অসংখ্য মামলা হয়েছে, তো আপনি বলতে পারেন যে গুরুত্বের ক্রমানুসারে এই প্রথম 10টি মামলার তদন্ত অমুক সময়ের মধ্যে শেষ করতে হবে। আবার তাড়াহুড়া করে তদন্ত শেষ করলে সে তদন্ত ভালো হবে না, তার ভিত্তিতে বিচার হলে পরে ন্যায় বিচার হবে না, সেই প্রশ্ন আছে। ফলে বিচার কাজের ক্ষেত্রে রোডম্যাপ দেওয়াটা হয়তো যৌক্তিক না, কিন্তু সংস্কারের রোডম্যাপ তো দেওয়া যেতেই পারে। চলছে একটা প্রক্রিয়া। আপনি যদি বলেন যে এই সময়ের মধ্যে এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব, দেখেন এরই মধ্যে যতগুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছে বা বিরোধ নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেগুলো কোনো বাস্তবায়ন আমরা দেখি নাই। এর আগে সরকার কিন্তু 2 শতাধিক সংস্কার প্রস্তাব বেছে আলাদা করেছিল, যেগুলো নিয়ে আলোচনারই দরকার নাই। সরকার চাইলে প্রশাসনিক ক্ষমতা দিয়ে, নির্বাহী আদেশ দিয়ে তারা এগুলো বাস্তবায়ন করতে পারে, সেগুলো কোনো বাস্তবায়ন হয় নাই। আমার জানা মতে বিচার বিভাগের কিছু সংস্কার, কিছু অগ্রগতি হয়েছে, অন্য কোথাও সংস্কারের কোনো বাস্তবায়ন বা সুফল আমরা দেখি না। ফলে আপনি সংস্কারেরও একটা রোডম্যাপ দিতে পারেন, তার মধ্য দিয়ে আপনি নির্বাচনের একটা রোডম্যাপ দিতে পারেন। আমরা যে ডক্টর আব্দুল নূর তুষারের কাছে যাই। ডক্টর আব্দুল নূর তুষার, আমরা নাজমুল আশরাফের কাছে শুনছিলাম নাজমুল আশরাফ বলছিলেন মাঝে মাঝে কিছু জিনিস বাজারে ছাড়ার পরে নির্বাচন নিয়ে টালবাহানার একটা সন্দেহ উনি প্রকাশ করছিলেন। এই সরকার তো প্রায় 10 মাস অতিক্রম করতে চলেছেন। এই 10 মাসের মধ্যে যে সংস্কারগুলির কথা তারা বলেছেন, সেই সংস্কারগুলি কত % তারা অ্যাচিভ করতে পেরেছেন? সব সংস্কার তার নির্বাচন বিষয়ক সংস্কার না। নারীর ক্ষমতায়ন শীর্ষক সংস্কার আছে, স্বাস্থ্য বিভাগের সংস্কার আছে, অর্থনৈতিক সংস্কার আছে, তারপরে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার আছে। কোনো একটি জায়গা থেকে আমরা ইতিবাচক কোনো সংস্কারের চেহারা দেখতে পেয়েছি? আমরা এটাই দেখেছি যে রাজনৈতিক নেতা এসে একজন নারীকে লাথি মেরেছেন এবং 2 দিন পরে জামিন পেয়ে সে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি গিয়েছে, তাই না? ছেলেরা মেয়েরা লাথি দিতে যায়, লাথি মারা শেষ হলে জামিন দিয়ে মুক্তি পেয়ে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এটাই তো দেখতে পাচ্ছি। তো সংস্কার কমিশন হয়েছে নারীর অধিকারের জন্য, অথচ নারী পদাঘাত প্রাপ্ত হওয়ার পরে বিচার না হয়ে জামিন পেয়ে বাড়ি চলে যাচ্ছে, ওদিকে নুসরাত ফারিয়া গ্রেপ্তার হচ্ছে। তাহলে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে সব তো আর নির্বাচনের সংস্কার না, সব তো আর রাজনৈতিক সংস্কার না। তাহলে এই সংস্কারগুলি হচ্ছে না কেন? ওই সংস্কারে তো কেউ অনৈক্য পোষণ করে নাই, ওই সংস্কার নিয়ে তো কেউ দ্বিমত বলে নাই, তাই না? এইখানে যে মূল বিষয়টি সেটি হচ্ছে ছোট ছোট কিছু বিষয় লক্ষ্য করবেন। বাজেট দেওয়ার পরে অর্থ উপদেষ্টা বললেন 3টি শূন্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাজেটকে তৈরি করেছি। 1 বছরে 3 শূন্য হয়ে যাবে। আগামী বছর জুন মাসের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে এবং আগামী বছর জুন মাসের 30 তারিখ পর্যন্তই বাজেটের মেয়াদ। তাহলে এই জুন মাসের 30 তারিখের মধ্যে নির্বাচনও হবে আর 3 শূন্য অ্যাচিভ হয়ে যাবে। তাহলে 3 শূন্য বাস্তবায়নের লক্ষ্যে বাজেট তারা করেছেন মানেই তো এক ধরনের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করছেন বলে মানুষের মনে সন্দেহ জাগে। তারপর আপনি বলছেন যে সংস্কারের বিষয়ে ঐকমত না হলে নির্বাচন হবে না। সংস্কার মানতেই হবে, যে কোনো সংস্কার তারা প্রেসক্রাইব করবেন আর সেটাই রাজনৈতিক দলগুলি মেনে নেবে, এই চিন্তাটাও তো এক ধরনের অথরিটারিয়ান চিন্তা। সব সংস্কার তো সবাই মানবেন এটা যেমন ঠিক না, আবার সব সংস্কার যে সঠিক সংস্কার সেটা তো নাও হতে পারে। এই সংস্কার যেগুলো প্রস্তাবনা দেয়া হয়েছে সবগুলোর বিষয়ে কি আসলে এক ধরনের ঐকমত্য আগে থেকে ছিল? যদি থাকেই তাহলে নারী কমিশন নিয়ে এত বড় বিবাদ তৈরি হলো কেন, তাই না? তাহলে কিছু একটা ঝামেলা আমরা উপলব্ধি করছি তখনই যখন শুধু নির্বাচনের কথা ওঠে। অন্য কিছু বললে কিন্তু কেউ ক্ষেপে উঠছে না, শুধু নির্বাচনের কথা বললে ক্ষেপে উঠছে। এবং লক্ষ্য করলে দেখবেন যে কারা নির্বাচনের কথা বললেই ক্ষেপে ওঠে, তারাই যারা নির্বাচন ছাড়াই সরকারের বিভিন্ন জায়গাতে তদবির, বিভিন্ন পোস্টে বসে পড়া, বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া, বিভিন্ন জায়গাতে পাওয়ার এক্সারসাইজ করা, এগুলি করতে পারছেন। আজকে যদি প্রকৃত অর্থেই নির্বাচন হয়ে যায় তাহলে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফারাবি চাকরি পাবেন? আজকে যদি সত্যিকার অর্থেই নির্বাচন হয়ে যায় তাহলে কি গাজী সালাউদ্দিন তানভীর পাঠ্যপুস্তক নিয়ে নাড়াচাড়া করতে পারবেন? তাহলে এরা কেউ নির্বাচন চায় না।
এদের কোনো নির্বাচনের ইচ্ছা নেই। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, 5ই আগস্টের পরে দল মত নির্বিশেষে যখন সবাই মিলে আমরা ডক্টর ইউনূসকে নির্বাচন করলাম প্রধান উপদেষ্টা হিসাবে, তখন কি কেউ বলেছিলেন যে আপনি আসছেন নির্বাচন দেওয়ার জন্য? অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ কি এটা আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। না, আপনি এটা বলতে হবে কেন? নামের আগে ডক্টর লেখা থাকলে লোকে বোঝে হয় উনি পিএইচডি নাহলে উনি ডক্টর। কেউ কে বলে দেয় উনি কোনটা? আপনাকে বলে দিয়েছে? আমার নামের আগে ডাক্তার বলেন যদি, তাহলে আপনাকে বলে দিতে হবে আমি এমবিবিএস নাকি। তো সেই রকম অন্তর্বর্তী বললেই বোঝা যায় যে নির্বাচন হচ্ছে দায়িত্ব, যেটার মধ্যে দিয়ে তারা চলে যাবেন। কিসের অন্তর্বর্তী? এটা কি অনন্তকালের অন্তর্বর্তী যে চলবে পারপেচুয়ালি থাকবেন, অথবা এটা কি আজীবন সেই অন্তর্বর্তী যে যেদিন জীবন শেষ হবে সেদিন শেষ হবে মেয়াদ? এটা আসলে কার অন্তর্বর্তী, কোথাকার অন্তর্বর্তী, কতদিনের অন্তর্বর্তী? অন্তর্বর্তী মানে তো ইন্টারিম। ইন্টারিম শব্দটার অর্থ কি? কোথা থেকে কোথায় ইন্টারিম? তাহলে এটা বলে দিতে হবে কেন? মানুষ গণতন্ত্র পায়নি বলে একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে উত্তরণ চেয়েছে। যদি নির্বাচন হতো, যদি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে কি এই সরকার আসার প্রয়োজনীয়তা হতো? গণতন্ত্র নাই বলে এই সরকার আসতে পেরেছে। সেখানে গণতন্ত্র ফিরায় আনার ব্যাপারেই হচ্ছে যত ধরনের টালবাহানা, অন্য সব জায়গায় ঠিক আছে। বেসিক সংস্কারটা কতটুকু জরুরি? আমরা এই প্রশ্নটা আমরা রাখছি। আমরা একটা বিরতির সময় হয়েছে ডক্টর আব্দুল তুষার, আমরা বিরতির থেকে ফিরে এসে এইটা নিয়ে আলোচনা করি যে বেসিক সংস্কারটা কতটুকু দরকার নির্বাচনের আগে। প্রিয় দর্শক, জেএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন নাজমুল আশরাফ এবং আব্দুল তুষার। ফিরছি আলোচনা। নাজমুল আশরাফ, বিরতির আগে আমি আব্দুল তুষারের কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে বেসিক সংস্কার করে নির্বাচন কিনা। আর আরেকটি প্রশ্ন আমি আব্দুল তুষারকে করেছিলাম যে আমরা যখন দলমত নির্বিশেষে ডক্টর ইউনূসকে দায়িত্ব দিলাম তখন যে নির্বাচন দিতে হবে এই কথাটা বলেছিলাম কিনা। নির্বাচন লাগবে, দেশে গণতন্ত্রের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নাই। আচ্ছা, তাহলে আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবটা আগে দিই। সেটি হচ্ছে যে কেন অভ্যুত্থানটা হলো, কেন সরকারকে বিদায় করা হলো? কারণ দেশে গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল না বলেই অন্য সব কিছু মানে সমস্যাগুলো তৈরি হয়েছে। মানে সঠিক গণতন্ত্র, শুধু গণতন্ত্রটা জানাতে হবে না, কিন্তু একটা ভালো নির্বাচনের মাধ্যমে আপনি যদি গণতন্ত্রের চর্চা শুরু করেন তারও কিছু সুফল দেখা যায়। নিয়মিত নির্বাচন করলে পরে তার একটা সুফল দেখা যায়। গণতন্ত্রের সঠিক চর্চা করলে পরে তার তো সুফল দেখা যায়। অনেকভাবেই আপনি তার সুফল পেতে পারেন। সো সেই সুফলগুলো থেকে যখন দেশ বঞ্চিত ছিল, সেই জন্য ওই সরকারকে বিদায় করা হলো আন্দোলনের মাধ্যমে। ফলে ওই আন্দোলনের পরে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে কী প্রত্যাশা, এটা কি বলার অপেক্ষা রাখে যে আমরা একটা ভালো নির্বাচনের মাধ্যমে ভালো শাসন ব্যবস্থা চাই, ভালো কী বলে গণতন্ত্র চাই, এবং তার মধ্য দিয়ে যা যা কিছু দরকার একটা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, ন্যায় বিচার, সুশাসন, যা যা সব কিছু, সকল রকমের অধিকার, সেগুলো আমরা চাই। তো এটা তো বলার অপেক্ষা রাখে না। আর অভ্যুত্থানের পর একটি সরকার এসছে, তারা শুধু সংস্কার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে। তারা এমন সব উদ্ভট বিষয় সামনে নিয়ে আসবে যেগুলো প্রয়োজন নাই, বরং দেশের জন্য ক্ষতিকর। আপনি করিডোর বলেন, বন্দর বলেন, সেন্ট মার্টিন বলেন, এগুলো করার জন্য কি তাদেরকে আমরা ক্ষমতা বসিয়েছিলাম? না। ফলে আপনি যদি কিছু ঘোষণা না দিয়েও বলেন যে একটি অভ্যুত্থানে একটি সরকারের বিদায়ের পরে যে সরকারটি এসেছে তাদের কাজ কি, একটি ভালো সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, তার জন্য কি দরকার? সঠিক একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন। ফলে এটা ঘোষণা দিয়ে বলার বিষয় না। আর আপনি বলছিলেন যে মৌলিক সংস্কার, এখন আমরা যে সংস্কারগুলো নিয়ে এতদিন আলোচনা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি মৌলিক সংস্কার সেগুলো যেগুলোতে একদম রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলানো দরকার, ক্ষমতার কাঠামো থেকে শুরু করে সবকিছু, যার সাথে নির্বাচন নিয়ে কথা বলছিলেন। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, তার আগে না কেন? ডিসেম্বর কেন? ডিসেম্বরের আগে চাইতে সমস্যা কি? অনেকে তো বলছে যে ডিসেম্বর আগেও সম্ভব, কারণ আমরা অতীতে ডিসেম্বর আগে চাচ্ছে না কেন? না, তারা তো বলছে ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের মধ্যে বলতে তার আগেও বোঝায়, এবং বিএনপির কোনো কোনো নেতা কিন্তু এর মধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এরকম বিভিন্ন মাসও উল্লেখ করেছে। ডিসেম্বরের মধ্যে মানে আজ থেকে ডিসেম্বরের মধ্যে, এই পুরো 7 মাসের যে কোনো সময়, ফলে এর আগেও হতে পারে। বেসিক আর মৌলিক সংস্কার যে বললাম যে যেগুলো একদম রাষ্ট্র কাঠামো এবং সংবিধানের সাথে জড়িত, ফলে সংবিধান সংশোধন আপনি চাইলে এখন করতে পারছেন না। তাহলে সেই ব্যাপারে যদি আপনার ঐক্যমত হয়ও, আপনার কাছে কি মনে হয় বেসিক এই সংস্কারটা করতে কতটুকু সময় দরকার হয়? হোয়াট ডু ইউ থিংক? নাজমুল আশরাফ, আপনাকে জিজ্ঞেস করছি। না, বলছি কি যে ওই সংস্কারটা আপনি চাইলে এখন করতে পারবেন না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
যে আপনার এই 5টা মৌলিক সংস্কার আমরা করতে চাই, তার জন্য সকল দল ঐক্যমত হলে পরে ঠিক আছে, সিদ্ধান্ত হয়েছে, এখন আমরা সবাই অঙ্গীকার করলাম যে আগামী সংসদে এটা কার্যকর করা হবে, সংশোধন করা হবে সংবিধান। যে বেসিক মৌলিক কিছু সংস্কার, মৌলিক সংস্কার কি এটা বলতে হবে যারা সংস্কার করছেন তাদেরকে। আমার কাছে একটি মৌলিক সংস্কার হয়ে আছে বলে মনে হয়, সেটি হচ্ছে নির্বাচন পদ্ধতি এবং নির্বাচনী পদ্ধতির সংস্কার। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচন পদ্ধতিকে এমনভাবে সংস্কার করেছিলাম যার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন যে দেয়া যায় সেটা কিন্তু প্রমাণিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে তার একটিও কিন্তু অগ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। তার মানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যে নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়, ফেয়ার প্লেয়িং ফিল্ড করা যায় এবং সেইখানে সব দল অংশগ্রহণও করে এবং করার মতো সুযোগও তৈরি হয়। তাহলে যে সংস্কার অলরেডি হয়ে আছে সেই জায়গাটাতেই নির্বাচন না করে তারা বসে আছেন আরও সংস্কার করিয়া লইব। এখন আরও সংস্কার করার জন্য তারা কোন ধরনের বেসিক সংস্কার প্রস্তাব করেছেন, কি করতে চান? তারা সংবিধান সংস্কার করতে চান। সংবিধান সংস্কার করলে সংবিধানের যে সংস্কারগুলি সেগুলিকে যে গ্রহণ করা হবে, সেগুলো যে বলবৎ করা হবে, বলবৎ করার জন্য তো সংসদ দরকার। তারপরে অন্যান্য যে আইনগুলি সংস্কার করতে চেয়েছেন, এই আইনগুলি তো এক্সিকিউটিভ অর্ডারে করে দিলে আলটিমেটলি হবে না, এগুলোকে সংসদে র্যাটিফাই করতে হবে। ফলে সংসদ তো প্রাথমিক দরকার, যে যার মাধ্যমে সংস্কারগুলিকে কার্যকরভাবে আইনগতভাবে বলবৎ করা যাবে। তো সেই জায়গাগুলিতে তারা যাচ্ছেন না। বেসিক সংস্কার কি? বিচার বিভাগের সংস্কার। সেই বিচার বিভাগের সংস্কার যে তারা করতে চান বা পারবেন সেটা কি তারা তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন? বিচার বিভাগের বারান্দায় ডিম ছোড়া হচ্ছে, বিচার বিভাগের বারান্দার মধ্যে হইচই হচ্ছে, হুজ্জত হচ্ছে, অভিযুক্তকে আক্রমণ করা হচ্ছে। এই সাধারণ নিরাপত্তাটুকু যারা বিচার বিভাগের বারান্দাতে দিতে পারছেন না তারা পুরো বিচার বিভাগ সংস্কার করে ফেলবেন, এটা আমরা কি করে বিশ্বাস করবো? হাসপাতাল, স্বাস্থ্য বিভাগের সংস্কার করবেন বলছেন, স্বাস্থ্য একটি প্রতিষ্ঠান চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সেটা 3 তলা দখল করে লোকজন বসে আছে, লোকজন ঢুকতে পারছে না, ডাক্তার নার্সদেরকে পিটাচ্ছে, পঙ্গু হাসপাতালে কাচ্চি বিরিয়ানির অর্ডার দিচ্ছে। তো ওনারা করবেন স্বাস্থ্যের সংস্কার, ওনারা নারী সংস্কার করবেন। নারী পদাঘাত প্রাপ্ত হয়ে যাচ্ছে, নারীকে উত্তক্ত করা হচ্ছে রাস্তায়, ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে, তাহলে কোনটা বেসিক সংস্কার? আমাদের শেষ করতে হচ্ছে আজকে। ধন্যবাদ আব্দুল তুষার, ধন্যবাদ নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, এই ছিল DHSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।